দশম শ্রেণীর সকল ছাত্রকে অসুখী একজন কবিতার দ্বিতীয় পর্বের আলোচনায় স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা যেখানে পড়া শেষ করেছিলাম শেষ কথাটি একবার বলে দিয়ে আজকে আমরা পরবর্তী আলোচনাতে প্রবেশ করছি। গতদিন আমরা বলেছিলাম যে এই কবিতা একটি আখ্যানধর্মী বা কাহিনীধর্মী কবিতা, এবং এটাও বলেছিলাম যে এই কবিতার দুটি চরিত্র আছে। একটা হচ্ছে কথক বা কবি বা প্রিয়তম, আরেকটি বলেছিলাম কবির প্রিয়তমা, কবির ভালোবাসার নারী, অথবা অপেক্ষারত মেয়ে, অথবা প্রণয়িনী। আর শেষ কথা বলেছিলাম যে কবিতাটি কথকের আত্মকথনের আদলে রচিত, অর্থাৎ কথকের জবানিতে কবিতাটি শুরু হয়েছে। এবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই কবিতার মধ্যে কবি কি বলেছেন, অর্থাৎ এই কবিতাটির বিষয়বস্তু কি। যেহেতু কবিতাটি একটি আখ্যানধর্মী কবিতা, কাহিনীধর্মী কবিতা, অর্থাৎ কবিতার মধ্যে একটা গল্পের ঢং আছে, আমি সেই কবিতার বিষয়বস্তুটাকে আগে সংক্ষেপে বলি, তারপরে কবিতার নামকরণ এইরকম কেন হলো, অর্থাৎ কবিতার নাম হচ্ছে অসুখী একজন। এই অসুখীটা কে, এই একজন অসুখীটা কে, আমি সেটাও বলে দিই। তারপরে আমরা পংক্তি ধরে যদি আলোচনা করি তাহলে কবিতা আমাদের কাছে অনেকটা সহজ লাগবে। আমি কবিতার বিষয়টা বলি, যারা পংক্তি ধরে বাড়িতে পড়েছ রিডিং, তারা দেখবে যে কবিতার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কথক তার ভালোবাসার নারীকে অপেক্ষায় রেখে তাকে ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন? পরিষ্কার লেখা আছে অনেক দূর চলে গেলেন। তখন প্রিয়তমা নারী, অর্থাৎ কথকের যে প্রিয়তমা বা ভালোবাসার নারী, তিনি অপেক্ষায় থাকলেন। কিসের অপেক্ষা? যে কথক কবে ফিরে আসবে। কিন্তু সেই নারী, অর্থাৎ কবির ভালোবাসার বা কথকের ভালোবাসার নারী জানতেও পারল না যে কথক আর ফিরে আসবে না। এবার সপ্তাহ কেটে গেল, বছর কেটে গেল, অর্থাৎ সময় বয়ে যেতে থাকলো, কিন্তু কথক ফিরে এলেন না। তারপর কি হলো? তারপর কথকের দেশে যুদ্ধ নেমে এলো। অসংখ্য মানুষ সেই যুদ্ধে মারা গেলেন, শিশুরা মারা গেল, বাড়িঘর ধ্বংস হলো, সমতলে আগুন লেগে গেল, চারদিকে কেবলই ধ্বংসের চিহ্ন। কিন্তু কথকের যে ভালোবাসার নারী, সেই ভালোবাসার নারীর কিন্তু মৃত্যু হলো না। সুতরাং বলা যেতে পারে যে এটা একটা শাশ্বত প্রেমের গল্প। আমরা প্রত্যেকেই জানি যে প্রেমের কোনো ধ্বংস হয় না। ফলে আমরা বলতে পারি যে এটা একটা শাশ্বত প্রেমের গল্প। আর ২ নম্বর যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে এই কবিতার নামকরণটা হচ্ছে অসুখী একজন। কবিতা অসুখীটা কে? কথক না কথকের ভালোবাসার নারী?
খেয়াল করে দেখবে দীর্ঘ সময় ধরে কথকের অপেক্ষায় থাকা নারী কথকের সঙ্গে বিচ্ছেদের বেদনায় অসুখী ছিল। তাহলে এই দিক থেকে কথকের ভালোবাসার নারী কিন্তু অসুখী একজন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি কথকের জন্য অপেক্ষায় ছিলেন। ফলে কথকের সঙ্গে বিচ্ছেদের বেদনায় কথকের প্রিয়তমা, কথকের ভালোবাসার নারী অসুখী একজন ছিলেন। অন্যদিকে যদি তুমি খেয়াল করো দেখবে যে কথকও তার ভালোবাসার নারীকে ভুলতে না পেরে তিনিও কিন্তু অসুখী ছিলেন। ফলে দুই দিক থেকে আমরা বলতে পারি যে নামকরণটি কিন্তু সার্থক হয়েছে। দুই দিক থেকে কিন্তু নামকরণটি সার্থক হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কবিতার শব্দ বা পংক্তি ধরে আমরা আলোচনায় অবতীর্ণ হব। খেয়াল করে দেখবে যে আমি যে কবিতার বিষয়টা তোমাকে বলেছি, এটা একটা শাশ্বত প্রেমের গল্প এবং গোটা কবিতার বিষয়টা আমি একটু আগে তোমাকে ধরে ধরে বললাম। সেই সূত্রে তুমি দেখবে যে যখন আমি পংক্তি ধরে পড়াবো, শব্দ ধরে ধরে পড়াবো, তখন কিন্তু তোমার কাছে এই কবিতা অনেকখানি সহজ লাগবে এবং প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা তুমি নিজেই করতে পারবে। আমি এবার পংক্তি ধরে আলোচনায় প্রবেশ করছি। দেখো, প্রথম লাইন হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম। যেহেতু পরীক্ষাতে এমসিকিউ থাকবে, পরীক্ষায় যেহেতু এসিকিউ থাকবে, তাই প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমাদের আলোচনা করতে হবে। দেখো, প্রথম লাইন হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম। এই কবিতার প্রথম পংক্তির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে তাকে। প্রশ্ন থাকবে আমি কে, প্রশ্ন থাকবে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে। আমি কবিতার যে বিষয়টা একটু আগে বললাম তার মধ্যে দেখো উত্তরটা বলা আছে। আমি হচ্ছে কবি বা কথক বা প্রিয়তম, আর তাকে বলতে কবির ভালোবাসার নারী বা কবির প্রণয়িনী বা অপেক্ষারত মেয়েটি। তাহলে প্রথম লাইনটার মধ্যেই বলা আছে কবি তার ভালোবাসার নারীকে দেখো কোথায় অপেক্ষায় দাঁড় করালেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় গেলেন? আমি চলে গেলাম দূর, ডট ডট দেখা লেখা আছে দূর, অর্থাৎ অনেক দূর। তাহলে প্রথম তিনটে পংক্তির মধ্যে কি বুঝতে পারলাম? কবি বা কথক তার ভালোবাসার নারীকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর চলে গেলেন। তাহলে প্রথম তিনটি পংক্তি দিয়ে কি কি প্রশ্ন থাকতে পারে? প্রশ্ন থাকতে পারে আমি বলতে কে, প্রশ্ন থাকতে পারে তাকে বলতে কে, প্রশ্ন থাকতে পারে কথক কাকে কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। আমি তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাকে বলে দিলাম। আমি বলতে কথক, তাকে বলতে কথকের ভালোবাসার নারী, কোথায় দাঁড় করিয়ে চলে গেলেন, দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কথক
অনেক দূর চলে গেলেন। পরের লাইন, সে জানতো না। এই জায়গা থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকবে, সে বলতে কে, সে কি জানতো না? উত্তরটা পরিষ্কার বলা আছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে সে বলতে কবির ভালোবাসার নারী। সে কি জানতো না? কবির ভালোবাসার নারী জানতো না কথক আর ফিরে আসবেন না, কথক আর ফিরে আসবেন না। তাহলে আমি যে বলেছিলাম যে এই কবিতার মধ্যে একটা গল্পের ঢং আছে। আমরা প্রথম যে 4টি পংক্তি পড়লাম, সেই 4টি পংক্তির মধ্যে দেখলাম যে একটা গল্পের ঢং। সেই গল্পটা এইরকম ভাবে শুরু, যে কথক তার ভালোবাসার নারীকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর চলে গেলেন। কবি কথকের ভালোবাসার নারী জানতেও পারল না যে কথক আর ফিরে আসবেন না। তাহলে এই কাহিনীটা এই রকম করে শুরু হলো। এই যে কথক চলে গেলেন, চলে যাওয়ার পরে কি ঘটলো দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই যে একটা পংক্তির মধ্যে দুটো কথা, যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, নান বলতে সন্ন্যাসিনী। এই যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একই পংক্তির মধ্যে এই দুটি কথার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, কবি কি বলতে চেয়েছেন? একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে বা পড়লে বুঝতে পারবে যে একটা কুকুর চলে গেল, তার মানে সময় বয়ে গেল। হেঁটে গেল গির্জার এক নান, একজন সন্ন্যাসিনী হেঁটে গেলেন, তাহলে সময় বয়ে গেল। কথক যখন তার ভালোবাসার নারীকে দরজায় অপেক্ষায় রেখে চলে গেলেন, তারপরে কি হলো, তারপরে যে সময় বয়ে যেতে লাগলো। অর্থাৎ সময়ের বহমানতা বোঝাবার জন্য কবি একই পংক্তির মধ্যে এই দুটো কথাকে বলেছেন। অর্থাৎ সময়ের বহমানতা বোঝাচ্ছে এই কথা দুটির মধ্যে। তারপর তার পরের লাইনের মধ্যে সেই সময়ের বহমানতাই প্রকাশ। কি বলেছে, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ সপ্তাহ কাটলো, তারপরে বছর কাটলো, তবু কিন্তু কথক ফিরে এলেন না। অর্থাৎ সময়ের বহমান, সময় বয়ে যেতে থাকলো। বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ। এই পংক্তিটার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন? বৃষ্টিতে ধুয়ে গেল অর্থাৎ যেখানে কবির পায়ের চিহ্ন ছিল, সেই পায়ের চিহ্ন বৃষ্টিতে ধুয়ে গেল। এর মধ্য দিয়ে কবি কি বোঝালেন? একটু ভালো করে পড়লে বুঝবে যে কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল, এর মধ্য দিয়ে কথকের দীর্ঘদিনের অনুপস্থিতির কথা কবি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কথক যে সেই স্থানে দীর্ঘদিন উপস্থিত নেই, সে অনুপস্থিতির কথাই কথক এই কথাটির মধ্য দিয়ে বোঝালেন। পরের লাইন, ঘাস জন্মালো রাস্তায়, ঘাস জন্মালো রাস্তায়। যে
পর্দা দিয়ে কথক হাঁটতেন, কথকের পদচিহ্ন বা পায়ের দাগ যে রাস্তায় পড়েছিল, যেখানে পথ তৈরি হয়েছিল, সেই পথের দীর্ঘদিন কথকের অনুপস্থিতির কারণে সেই জায়গাতে ঘাস জন্মালো। এটাও কিন্তু প্রমাণ করে কবির দীর্ঘদিনের অনুপস্থিতির কথা। অর্থাৎ কবি বা কথক দীর্ঘদিন সেখানে উপস্থিত নেই। এই কথা বোঝাবার জন্যই কবি এই পংক্তি দুটি পরপর ব্যবহার করেছেন। তাহলে আমরা যেটুকু অংশ আজকে পড়লাম, সেইটুকু অংশের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, আমি সেই প্রশ্নগুলো আরেকবার বলি। আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? আমি বলতে কবিতার কথক, তাকে বলতে কথকের জন্য অপেক্ষারত ভালোবাসার নারী। কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? অসুখী একজন কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান, সেদিন তার প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল। অসুখী একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? পরিষ্কার লেখা আছে, কবিতার কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন। অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানত না? কবিতার দরজায় অপেক্ষারত কথকের প্রিয়তমা বা ভালোবাসার নারী জানত না যে তার মনের মানুষ অর্থাৎ কথক আর কখনো ফিরে আসবে না। এই কবিতার মধ্যে যে অসুখী একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের নিজের গতিতে চলার কি কি অনুষঙ্গ কবিতায় উল্লেখিত হয়েছে। অর্থাৎ কথক তো চলে গেলেন, তারপরেও সময় বা সমাজ জীবনের নিজের গতিতে চলার বিষয়টি কোন কোন অনুষঙ্গে ধরা পড়েছে। সেটা হলো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। তারপরে হচ্ছে অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। স্মৃতির মলিনতা বোঝাবার জন্য, কথকের অনুপস্থিতি বোঝাবার জন্য এই কথাটি ব্যবহৃত হয়েছে। অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? অসুখী একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় ঘাস জন্মানোর কথা বলেছেন। সময়ের সঙ্গে স্মৃতির ফিকে হয়ে যাওয়া বা কথকের দীর্ঘদিনের অনুপস্থিতি বোঝাবার জন্য এই কথাগুলি ব্যবহৃত হয়েছে। আজকে এই পর্যন্ত। আমরা অসুখী একজন কবিতার শেষ পর্বের আলোচনা আগামীকাল করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অধ্যয়ন আমরা এখানে শেষ করলাম।